বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি রায় দিল হাইকোর্ট। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ উল্লেখ করে সেটি বাতিল করা হয়েছে। এটি নিঃসন্দেহে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য। এবং এই গুরুত্বপূর্ণ যে শব্দটি উচ্চারণ করলাম তার মধ্যে ইতিবাচকতা নেতিবাচকতা দুটি রয়েছে আমার দৃষ্টিতে। প্রথমত যদি ইতিবাচক দিকটি আলোচনা করি তা হচ্ছে নিঃসন্দেহের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে নিয়েছিল এবং তার আগে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক যে এই ব্যবস্থা রহিত করলেন এবং দুটি নির্বাচন এই ব্যবস্থার মাধ্যমে করা যেতে পারে সেটিও তিনি মন্তব্য করেছিলেন। যাই হোক, সেখান থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মহা সংকট তৈরি হয়েছে। এই ব্যবস্থা ফিরে আসায় নিঃসন্দেহে নির্বাচনের প্রতি মানুষের একটা আগ্রহ জাগবে। তবে এটুকু বলে রাখি, আবারও যদি কোনো রাজনৈতিক দল ব্রুট মেজরিটি নিয়ে সংসদে যাওয়ার পরে আমার আশঙ্কা আবারও এই ব্যবস্থা তুলে নেওয়া হবে। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি বলে, অতীত অভিজ্ঞতা এটি বলে। এখন বিষয় হচ্ছে নেতিবাচকতার কথা বলছিলাম, সেটি সম্পর্কে বলতে গেলে আগে আমাদের একটু ধারণা নিতে হবে যে এই সংশোধনীর মধ্যে কি কি ছিল যেটি আওয়ামী লীগ সংশোধন করেছিল তাদের গায়ের জোরে, তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে। এর মধ্যে ছিল 1 নম্বরে যে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করার বিষয়টি এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নীতি সংযোজন করা হয় এর মাধ্যমে। 2 নম্বরে ছিল এই সংশোধনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, সেটি তো আলোচনা করলামই। আর কি ছিল, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের যে সংখ্যা ছিল 45, তা থেকে তা 50 করা হয় এবং সংবিধানের 7 অনুচ্ছেদের পরে 7-এর ক এবং 7-এর খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়। প্রশ্ন হচ্ছে, এই সংশোধনী যে বাতিল করা হলো, এই বাতিল করার ঘোষণার মধ্য দিয়ে কি এই যে বিভিন্ন ধারা এর মধ্যে ছিল বিভিন্ন বিষয়ে আমাদের সংবিধানের মূলনীতি থেকে শুরু করে ধর্মনিরপেক্ষতা এবং আরও যে অন্যান্য বিষয় ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি, সেগুলো থাকছে? কিছু থাকছে, কিছু থাকছে না। কি থাকবে না সেটি আমরা নিশ্চিত করে বলতে পারি, যেহেতু হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়া যায়নি। তবে হাইকোর্ট মন্তব্য করেছে যে এই রায়ের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী যে বাতিল করা হলো এর মধ্য দিয়ে ওই সংশোধনীর সব অংশ বাতিল বলে গণ্য হবে না। তবে কোনটি বাতিল বলে গণ্য হবে না সেটি স্পষ্ট করে উল্লেখ করেনি, সেটি আমরা পরবর্তীতে নিশ্চয়ই জানতে পারবো। তবে কোনটি বাতিল হবে সেটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তার কারণ এর আগে উচ্চ আদালতের অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপক্ষের যাকে আমরা আইনজীবী হিসেবে জানি, সেই অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান সাহেব, তিনি আদালতের কাছে বেশ কিছু বিষয়ে আবেদন করেছিলেন। 1 নম্বর ছিল শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি তুলে নেওয়ার বিষয়। সেখানে তিনি বলছিলেন যে শেখ মুজিবুর রহমানের অবদানকে কেউ অস্বীকার করে না, জাতির পিতা নিয়ে সিরিয়াস বিতর্ক রয়েছে, জাতি বিভক্ত, দেশ স্বাধীন হওয়ার পর তৈরি করা সংবিধানে জাতির পিতা ছিল না, এটি পঞ্চদশ সংশোধনীতে ঢুকানো হয়েছে, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এমন করা হয়েছে যে তার বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহ হবে, তাকে জাতির পিতা বলা সংবিধানের স্পিরিটের পরিপন্থী। সংবিধানের স্পিরিটের পরিপন্থী এই বিষয়ে তর্ক বিতর্ক চলতেই পারে। তবে আসাদুজ্জামান যে কথাগুলো বলেছিলেন এটা তো সত্য। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে সংবিধানে সংযোজিত করা হয়নি। কি প্রয়োজন ছিল আওয়ামী লীগের এটি করার? জাতির জনক হিসেবে কাউকে উল্লেখ করতে হলে জাতীয় ঐক্যমতের প্রয়োজন আছে, সেটা তো আওয়ামী লীগ করেনি। যদিও সে চেষ্টা করে আওয়ামী লীগের সফল হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, তখন জাতির জনক হিসেবে তো অন্যান্য দল মানতে চাইবে না। যেমনভাবে জেনারেল জিয়াউর রহমানের অবদান মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আওয়ামী লীগ কখনো স্বীকার করেনি, তার প্রাপ্য পাওনাটুকু তাকে কখনো দেয়নি। তো কেন তাহলে অন্য দল দিবে? এখানেই তো আমাদের জাতীয় সংকট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আইন দিয়ে
সংবিধানের বিধিবিধান দিয়ে কাউকে শ্রদ্ধা আসনে বসানো যায় না, যে অপচেষ্টাটি আওয়ামী লীগ করে গেছে এবং সফল যে হয় না তার প্রমাণ তো আমরা পেলাম। নিশ্চিতভাবে এটি থাকবে না সংবিধানে। আর যে বিষয়টি তা হচ্ছে, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান উচ্চ আদালতের কাছে আবেদন করেছিলেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ধর্ম নিরপেক্ষতা বলে কিছু থাকতে পারে না। এটি একটি ভয়ঙ্কর আবেদন। সেখানে তিনি বলছিলেন যে অনুচ্ছেদ 8-এর ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন নেই। 2-এর ক অনুচ্ছেদের কথা তুলে তিনি বলছিলেন যে যেখানে বলা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম করে জেনারেল এরশাদ সাহেব তো অবশ্যই রাজনৈতিক ফায়দাটি লুটার চেষ্টা করেছেন। কোনো ধর্মীয় প্রীতি থেকে তিনি এটি করেননি, এটা তো নিশ্চিত। বরঞ্চ ইসলামকে বিতর্কিত করা হয়েছে। আমারই মতের সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, কেন ইসলাম থাকলে সমস্যা কি? মুক্তিযুদ্ধ তো শুধুমাত্র মুসলিম ধর্ম মানুষরা করেননি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের আদিবাসীর যে মানুষরা রয়েছেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেখানে সেই যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের অভ্যুদয় এবং সেই বাংলাদেশের যে সংবিধান, সেখানে কেন শুধু ইসলাম ধর্মের কথা থাকবে? এটি একটি বিপজ্জনক বিষয়, যেটি ধর্ম নিরপেক্ষতা বিষয়টি তুলে নেওয়া হচ্ছে। এবং তার মধ্যে আরও ছিল বাঙালির জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ শব্দগুলো থাকবে না। সেখানে আবার অজুহাত দেওয়া হয়েছিল এখানে সব ধর্মের এবং সব গোত্রের মানুষের বসবাস, উপজাতি, নৃগোষ্ঠী, এটা আসাদুজ্জামানের ভাষায়। সেখানে বাঙালি জাতীয়তাবাদ বলে থাকতে পারে না। এই বিষয়গুলো সম্ভবত থাকবে না। আর যেগুলো বিষয় যে সংবিধানের যে নারীদের সংরক্ষিত আসনে যে বিষয়গুলো রাখা হয়েছে সেটি হয়তো থাকতে পারে, এবং রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করার যে বিষয়টি অবৈধ হিসেবে উল্লেখ করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে, সেটিও থাকতে পারে। কিন্তু নতুন বিতর্কের সৃষ্টি নিশ্চয়ই অন্যান্য বিষয়ের মাধ্যমে আসবে। এবং একটি কথা বলতে চাই, বঙ্গবন্ধুকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, যৌক্তিকতা রয়েছে, আমি স্বীকার করছি যে সংবিধানে তাকে জাতির জনক হিসেবে উল্লেখ করা হয়েছে, এটি একেবারেই ঠিক হয়নি। কিন্তু যেভাবে বঙ্গবন্ধুকে ইতিহাসের বিভিন্ন পাতা থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা সফল হবে না, এটা হয় না। আইন দিয়ে যেমন কাউকে শ্রদ্ধা আসনে বসানো যায় না, ইতিহাস থেকে জোর করে কারোর নাম মুছে দেওয়া যায় না। এই চরম বাস্তবতার সত্যটি কি বর্তমান সরকার উপলব্ধি করতে পারছে? হয়তো পারছে, সাময়িকভাবে তারা তাদের রাজত্ব, তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে